গল্প দাদুর আজকের বিশেষ নিবেদন ভৌতিক গল্প অবলম্বনে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সবুজ চশমা। গল্পটির প্রকাশক আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড এবং প্রচ্ছদ সমীর সরকার। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন অশোক ও অভিজিৎ। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সবুজ চশমা। বড়দা বলল, আমিও একদিন তোমাদের মতো নাস্তিক ছিলুম। আমরা সকলে উৎসুকভাবে নিরুত্তর রইলাম, কেননা এরূপ ভূমিকার আসল উদ্দেশ্য কি তা আমাদের অজানা ছিল না। কেবল অমূল্য মুখ ভেঙিয়ে হাসল। বড়দা টেবিলের উপর থেকে পা নামিয়ে বলল, কিন্তু একবার এমন একটা ব্যাপার ঘটল যে তারপর তেজ যদিতে অবিশ্বাস করা একেবারেই অসম্ভব। অনেকদিন আগেকার কথা, প্রায় 10 বছর হলো। সেরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা জীবনে কখনো হয়নি। রেলে কাটা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলেন। অমূল্য কপাল চাপড়ে বলল, আমাদের ভাগ্যই মন্দ, কাকে দোষ দেব? পাছে আবার ঝগড়া বেঁধে যায়, তাই পৃথ্বী তাড়াতাড়ি বলল, কাউকে দোষ দিতে হবে না বড়দা, তুমি আরম্ভ করে দাও। বড়দা শত্রু মিত্র সকলকে সমান অগ্রাহ্য করে অবিচলিতভাবে একটা চুরুট ধরালে। তারপর আরম্ভ করল, কিউল জংশনের মতো এমন লক্ষ্মী ছাড়া স্টেশন বোধহয় পৃথিবীতে আর নেই। লুব লাইন থেকে যেদিকেই যেতে চাও, কিউলে অন্তত 3টি ঘন্টা বিশ্রাম করতে হবে। সেবার বিয়ে পরীক্ষা দিয়ে মামার বাড়ি বাড়াতে যাচ্ছেন এলাহাবাদে। সন্ধ্যের সময় মুঙ্গের থেকে বেরিয়ে রাত 8টা নাগাদ কিউল পৌঁছানো গেল। সেখানে পশ্চিমে ট্রেন আসবে প্রায় রাত্রি 11টায়। সুতরাং অপুরন্ত অবকাশ। আমার সঙ্গে কেবল একটা সুটকেস ছিল। সেটা কুলির জিম্মা করে দিয়ে লম্বা কাঁকড় ঢাকা প্ল্যাটফর্মের উপর পায়চারি করতে লাগলাম। ক্রমে ট্রেন বেরিয়ে গিয়ে স্টেশনটা একেবারে খালি হয়ে গেল। ঘন্টা 3 মধ্যে আর গাড়ি নেই। কিন্তু একলা শূন্য প্ল্যাটফর্মে কাহা তো পায়চারি করা যায়। ঘন্টাখানে ঘুরে বেড়াবার পর দেখলুম কেউ কোথাও নেই। স্টেশন স্টাফও বোধ করি এই ফাঁকে একটু ঘুমিয়ে নিচ্ছে। গ্যাসের বড় বড় ল্যাম্পগুলো জনহীন প্ল্যাটফর্মে শুধু শুধু আলো ছড়াচ্ছে। আমিও এদিক ওদিক চেয়ে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ঢুকে পড়লাম। ভাবলুম নিরিবিলি একটু ঘুমিয়ে নেওয়া যাক। হ্যাঁ, টিকিট ইন্টার ক্লাসেই ছিল। ওয়েটিং রুমের মাঝখানে একটি বড় গোছের গোল টেবিল, তার উপর কেরোসিনের ল্যাম্প ঘোলাটে ভাবে জ্বলছে। টেবিলের চারপাশে 10-12খানা চেয়ার আরাম কেদারাও আছে। একটি চেয়ারে বসে একজন ভদ্রলোক ঝিমুচ্ছিলেন। একটা
চামড়ার হ্যান্ডব্যাগ তার সামনে টেবিলের উপর রাখা ছিল। আমি ঢুকতেই তিনি চমকে উঠে তাড়াতাড়ি ব্যাগটা নিজের কাছে টেনে নিলেন। আর কেউ যে ওয়েটিং রুমে আছে তা আমি প্রত্যাশা করিনি। যা হোক, অনধিকার প্রবেশের সংকোচ দমন করে একটা চেয়ার টেনে বসলুম। ভদ্রলোক মিটমিট করে আমার দিকে তাকাতে লাগলেন। বয়স্ক লোক, মুখে দাড়ি আছে, ওস্তাগরের তৈরি ঝলঝলে কোট প্যান্টলুন পরা, কিন্তু তবু বাঙালি বলে সন্দেহ হল। একটু ইতস্তত করে জিজ্ঞেস করলুম, মশাইয়ের কোন দিকে যাওয়া হচ্ছে? ভদ্রলোক ব্যাগটি তুলে নিজের কোলের উপর রাখলেন, আর এমন সন্দেহের চোখে আমার দিকে চাইতে লাগলেন যেন তার ওই ব্যাগটি চুরি করবার জন্যই আমি ওখানে ঢুকেছি। তারপর সতর্কভাবে বললেন, আমি বিলেত যাচ্ছি। কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে বললুম, হ্যাঁ? তিনি আবার বললেন, বিলেত যাচ্ছি আমি, আপনি? লজ্জিতভাবে বললুম, আমি এই কাছেই, এই এলাহাবাদে যাচ্ছি। এলাহাবাদ? এলাহাবাদে কি করেন? না, কিছু করি না, মামার বাড়ি বেড়াতে যাচ্ছি। আপনি কি কখনো সেখানে ছিলেন? তার সতর্ক সাবধান ভাব অনেকটা কেটে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেখানে আমি লিটন কলেজের ফিজিক্সে প্রফেসর ছিল। আমার নাম বিরাজমোহন সেন। বিরাজমোহন সেন? নামটা খুব পরিচিত। আমার মামাদের মুখে তার অনেক গল্প শুনেছি। মামারা তার কাছে পড়েছিলেন। বিরাজবাবু একজন নামজাদা প্রফেসর ছিলেন, কিন্তু হঠাৎ মাথা খারাপ হয়ে যাওয়ায় তাকে অধ্যাপনার কাজ থেকে অবসর নিতে হয়। আমি সচকিত হয়ে উঠলুম। তারপর খুব ভালো করে তাকে পর্যবেক্ষণ করলুম, কিন্তু তার চেহারায় মাথা খারাপের কোনো লক্ষণই দেখতে পেলুম না। প্রকাণ্ড কপালখানা বুদ্ধি এবং পাণ্ডিত্যের পরিচয় দিচ্ছে। উঁচু বাঁকা নাক, চোখের দৃষ্টিতে এমন কিছু নেই যা পাগলামি বলে মনে করা যেতে পারে। আমি বললুম, আমি আপনার নাম শুনেছি, আমার মামারা আপনার ছাত্র। তাই নাকি? কি নাম তাদের বলো তো? আমি নাম বলতেই তিনি লাফিয়ে উঠে বললেন, শৈল, নীরদ, বিলক্ষণ, তাদের কোন চেনে? তুমি তাদের ভাগ্নে? বেশ বেশ, বড় খুশি হলো। বলে তিনি ব্যাগটা আবার টেবিলের উপর রাখলেন। আমার বড় হাসি পেল। জিজ্ঞেস করলুম, আপনার ওই ব্যাগটিতে কোনো মূল্যবান জিনিস আছে না? মূল্যবান? তিনি একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ, তা বলতে পারো। এমন মূল্যবান জিনিস পৃথিবীতে আর নেই। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলুম, কি জিনিস? তিনি আস্তে আস্তে বললেন, একটা চশমা বিলেতে নিয়ে যাচ্ছে, স্যার অলিভার লজকে দেখাবো বলে। আরো আশ্চর্য হয়ে গেলুম। বললুম, চশমা? স্যার অলিভার লজকে দেখাবেন? কিসের চশমা? তিনি উত্তর দিতে গিয়ে থেমে গেলেন, মাথা নিচু করে বসে রইলেন। তারপর হঠাৎ মুখ তুলে জিজ্ঞেস করলেন, তুমি ভূত বিশ্বাস করো? ভূত? হ্যাঁ, প্রেত জনে। মনে হলো মাথা খারাপের কথাটা হয়তো নেহাত মিথ্যে নয়, নইলে আপাত দৃষ্টিতে এমন একজন বিজ্ঞ লোক আবোল তাবোল কথা কয় কেন? বললাম, যা চোখে দেখা যায় না তা বিশ্বাস করি না।
তিনি একটু হাসলেন। যা চোখে দেখা যায় না তাই যদি অবিশ্বাস করো তাহলে তো পৃথিবীর অধিকাংশ জিনিসই অবিশ্বাস করতে হয়। এক বিন্দু জলে লক্ষ কোটি বীজাণু আছে, সে কি চোখে দেখা যায়? মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এক্স-রে দিয়ে জ্যান্ত মানুষের শরীরের গোটা কঙ্কালটা দেখা যায়। সারা চোখে কি দেখতে পাও? আমি বললাম, তা পাই না বটে, কিন্তু ভূত যে মাইক্রোস্কোপ কিংবা এক্স-রে দিয়েও দেখা যায় না। তিনি আবার হাসলেন, গুরু রহস্যময় হাসি। তারপর বললেন, তা বটে, কিন্তু সাদা চোখেও যে অনেকে দেখেছে। আমি বললাম, তারা হয় ভ্রান্ত নয় ঠক। তিনি গম্ভীর হয়ে বললেন, পৃথিবীর সকলকে ভ্রান্ত কিংবা ঠকের পর্যায়ে ফেলা যায় না। খাঁটি লোকও আছে। শিশির ঘোষ জোচ্চোর ছিলেন না, নির্বোধ ছিলেন না। কিন্তু তোমার এখন বয়স কম, নাস্তিক তাই তোমার বয়সে ধর্ম। আমিও তোমার মতো অবিশ্বাসী ছিলাম। বেশি দিন নয়, 2 বছর আগে পর্যন্ত আমি প্রেতজনির সম্বন্ধে ঘোর নাস্তিক ছিলাম। তারপর হঠাৎ একদিন সব ওলট পালট হয়ে গেল। যে অপূর্ব জিনিস না জেনে আবিষ্কার করে ফেললুম, তাতে জীবনের ধারাটাই বদলে গেল। কি আবিষ্কার করলেন? তিনি কিছুক্ষণ স্থির থেকে বললেন, একটা চশমা, বাইনাকুলার লেন্সও বলতে পারো। আমি উত্তেজিত হয়ে বললুম, সেই চশমাই কি আপনার ব্যাগে রয়েছে? হ্যাঁ। আর ওই চশমাই স্যার অলিভার লজকে দেখাতে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। কি ব্যাপার? আমাকে সব বলুন, আমার ভারী কৌতূহল হচ্ছে। তিনি বললেন, লোকের কাছে বলে যেরকম হাস্যাস্পদায় ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে কাউকে বলতে ইচ্ছে করে না। যা হোক, তুমি যখন আগ্রহ প্রকাশ করছো তখন শোনো। আমি বিজ্ঞানের অধ্যাপক। বিজ্ঞানের রাজ্যে বাতি, খেয়াল, কল্পনা স্থান নেই। সেখানে নিরস নিষ্ঠুর সত্যের কারবার। সুতরাং ভূত প্রেত সম্বন্ধে আমার মনে যে একটা মজ্জাগত বিরুদ্ধতা থাকবে তা সহজে অনুমান করতে পারবে। ভেবে দেখো, নিঃসংশয়তে ভূত প্রেত বিশ্বাস করা যেতে পারে এমন জোরালো প্রমাণ আজ পর্যন্ত কিচ্ছু পাওয়া গেছে কি? সবই ধোঁয়া ধোঁয়া, অনিশ্চিত। বৈজ্ঞানিক কেউ কেউ স্বীকার করেছেন বটে, কিন্তু বিজ্ঞান স্বীকার করেনি। আর বিজ্ঞান চায় নিরস স্থূল সত্য, আচ্ছা অস্পষ্ট কিছু সে চায় না। শিক্ষার গুণে আমিও চিরদিন ভূত প্রেতকে ঠাট্টাই করে এসেছি। কন্যান ডয়েল, স্যার অলিভার লজ এদের ভ্রান্ত খেয়ালি মনে করেছি। কখনো ভাবিনি যে আমি একদিন অন্যকে বিশ্বাস করাবার জন্য ছুটোছুটি করে বেড়াবো, আর তারা আমাকে পাগলের মতন করে আমার কথা হেসে উড়িয়ে দেবে। এইটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে নিষ্ঠুর পরিহাস। বছর 2 আগে কলেজের ল্যাবরেটরিতে আমি দূরবীনের লেন্স নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। একটা বড় সবুজ রঙের ক্রিস্টাল একদিন কুড়িয়ে পেয়েছিল সেইটি। কিন্তু তুমি বোধহয় আর্টসের স্টুডেন্ট, সব কথা বুঝবে না। মোটামুটি বলে রাখি, একটা
অদ্ভুত ফিকে সবুজ রঙের ক্রিস্টাল হাতে এসে পড়েছিল। তাই থেকে নিজের হাতে কতগুলো লেন্স তৈরি করছিল। যন্ত্রের সাহায্য না নিয়ে হাতে করে ঘষে ঘষে লেন্স তৈরি করা সহজ কথা নয়, বিস্তর সময় লাগে। তাছাড়া সব সময় নির্ভুল হয় না, বাঁকা চোরা থেকে যায়। কিন্তু আমার খেয়াল হয়েছিল, তাই নিজের হাতেই তৈরি করেছিল। একদিন দুপুরবেলা, তখনও লেন্স সম্পূর্ণ তৈরি হয়নি, কেমন হচ্ছে দেখবার জন্য আমি সেগুলোকে ফ্রেমের উপর বসিয়ে চোখে পড়লাম। চশমার দোকানে চোখ পরীক্ষা করার সময় যেরকম ফ্রেম চোখে পরিয়ে দিয়ে তাতে বিভিন্ন শক্তির কাজ বসিয়ে দেয়, পরখ করে, দেখেছো বোধহয়? আমি ঘাড় নাড়লুম। বিরাজবাবু বলতে লাগলেন, দুপুরবেলা ল্যাবরেটরিতে কেউ ছিল না, আমি দৌড় বন্ধ করে একা কাজ করছিলাম। কিন্তু চশমা চোখে দিয়ে মুখ তুলেই দেখলুম একজন লোক ঠিক আমার সামনে চেয়ারে বসে এক দৃষ্টি আমার পায়ে তাকিয়ে রয়েছে। লোকটা সাহেব, টকটকে গোলাপি রং, মুখে ছোচলো দাড়ি, তার অদ্ভুত বেশভূষা মধ্যযুগে ইউরোপীয়রা যেরকম মকমলে জরিদার পোশাক পরতো সেই রকম। আমি ভেবা ছেঁকা খেয়ে তাড়াতাড়ি চশমা খুলে ফেললাম। দেখলাম কেউ কোথাও নেই, চেয়ার খালি। খানিকক্ষণ কিছু বুঝতে পারলাম না, তারপর আবার চশমা পরে দেখলাম লোকটা বন্ধ দরজার ভিতর দিয়ে চলে গেল। বিরাজবাবু চুপ করলেন। আমি রুদ্ধশ্বাসে প্রশ্ন করলুম, তারপর? বিরাজবাবু বললেন, এমনই অভাবনীয় এই ঘটনা যে ব্যাপারটা ভালো করে হজম করতে কয়েকদিন কেটে গেল। শেষে বুঝলাম ভুল নয়, সত্যি অজ্ঞাত সারে একটা অপূর্ব জিনিস আবিষ্কার করে ফেলেছি, যার সাহায্যে সূক্ষ্ম দেহের প্রত্যেক করা যায়, দেখা যায়। এই জিনিস নিয়ে কি করব প্রথমটা ভেবেই পেলুম না। শেষে ঠিক করলুম আমাদের প্রিন্সিপাল সাহেবকে বলবো। তার কাছে গেলুম, একটু উত্তেজিত ভাবেই আমার আবিষ্কারের কথা বললুম। তিনি আমাকে দিকে কিছুক্ষণ চেয়ে দেখে বললেন, সেন, আপনার শরীরটা খারাপ হয়েছে, আপনি কিছুদিন ছুটি নিয়ে বিশ্রাম করুন। নিরাশ হয়ে তার কাছ থেকে ফিরে এলো। তারপর প্রফেসরদের মধ্যে আমার অন্তরঙ্গ যারা ছিলেন তাদের বললুম, তারাও আমাকে ছুটি নিয়ে বিশ্রাম করার উপদেশ দিলেন। আশ্চর্য আমাদের দেশের লোকের মনোভাব, কেউ একবার জিনিসটা দেখতে চাইলেন না, একবার বললেন না দেখি আপনার কথা সত্যি কি মিথ্যে। মরিয়া হয়ে আমি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে এক দরখাস্ত করলাম, তাকে সব কথা জানিয়ে লিখলুম যে তিনি যদি ইচ্ছে করেন আমি সর্বসমক্ষে ডেমনস্ট্রেট করে দেখাতে রাজি আছি। সপ্তাহখানেক পরে আমার চিঠির জবাব এলো। ইতিমধ্যে বোধহয় আমার পাগলামির কানাফুসো চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ভাইস চ্যান্সেলর সাহেব বিনীতভাবে আমাকে জানিয়েছিলেন যে আমি যদি কাজ থেকে অবসর গ্রহণ করার দরখাস্ত করি তাহলে তা তৎক্ষণাৎ আমার দরখাস্ত মঞ্জুর হবে। রাগের মাথায় কাজ ছেড়ে দিল। তারপর সারা ভারতবর্ষে যত বিজ্ঞ সুধী আছেন সকলে দৌড়ে দৌড়ে চশমা নিয়ে ঘুরে বেরিয়েছি। এমন কোন লোকের কাছে গিয়ে যায়নি যারা এসব বুঝবে না, যাদের পৃথিবী জোড়ার নাম সবার কাছে গেছি, কিন্তু সকলের কাছেই এক উত্তর পেয়েছি। কেউ হেসেছেন, কেউ তাড়িয়ে দিয়েছেন, কেউ বলেছেন সময় নেই, কিন্তু আমার কথাটা সত্যি কি মিথ্যে তা যাচাই করে দেখবার কৌতূহল কারোর হলো না। যখন দেখলাম এদেশে এই
মহামূল্য আবিষ্কারের মর্ম কেউ বুঝবে না, তখন স্থির করলাম বিলেত যাব, যেখানে অন্তত একজন লোক আছেন যিনি প্রকৃত তত্ত্বান্বেষী, যিনি আমার কথা না শুনে আমাকে ফিরিয়ে দেবেন না। ইতিমধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটতে আরম্ভ করেছিল। বললে বিশ্বাস করবে না, চশমার উপর নানান রকম অলৌকিক উৎপাদ হতে শুরু করেছিল। প্রেত লোকের জবনিকা মানুষের চোখ থেকে সরে যায়, এটা বোধহয় তাদের অভিপ্রেত নয়। তাই রোজ চশমাটার উপর নতুন নতুন দুর্ঘটনা ঘটতে লাগলো। কখনো অকারণে হাত থেকে পড়ে যায়, কখনো ট্রেনে ব্যাগ শুদ্ধ হারিয়ে যায়, কখনো চোর চুরি করতে আসে, এই ধরনের ব্যাপার। যখনই চশমা পরি চোখে দিই, দেখি ওরা আমাকে ভয় দেখাচ্ছে, চশমাটা ভেঙে ফেলবার ইঙ্গিত করছে। একবার একবার একটা অদৃশ্য হাত আমার চুল ধরে এমন নাড়া দিলে যে চশমাটা চোখ থেকে ছিটকে মেঝেতে পড়লো। ভাগ্যে কার্পেট ছিল, নইলে সেই দিনই ওঠা যেত। যাক, অনেক কষ্টে অনেক যত্নে এখনো পর্যন্ত তাকে অটুট রেখেছি। জানি না শেষ পর্যন্ত স্যার অলিভার লজের কাছে নিয়ে যেতে পারবো কিনা। এ হচ্ছে যাকে বলে একটা ফ্রিক। এর অবিকল নকল কখনো তৈরি হবে না। ভদ্রলোকের অত্যাশ্চর্য কথাগুলো আমার বদ্ধমূল অবিশ্বাসের গোড়ায় যেন প্রবল নাড়া দিয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলুম, আচ্ছা, এই চশমা যে কেউ চোখে দিলেই ভূত দেখতে পাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে, যদিও সে পরীক্ষা করার সুযোগ আজ পর্যন্ত পাইনি। আমি নিজে যতবার পড়েছি ততবার দেখেছি আমি। আমি আর কৌতূহল দমন করতে না পেরে বললুম, তাহলে আমাকে একবার দেখাতে পারেন? নিশ্চয় পারি, নিশ্চয়। তিনি সানন্দে ব্যাগটা নিজের দিকে টেনে নিয়ে বললেন, একবার দেখাবার জন্য আমি ছটফট করে বেড়াচ্ছি, কিন্তু আমার দুর্ভাগ্য কেউ দেখছে না, কেউ না। ব্যাগ খুলে তিনি সযত্নে একটি তুলোয় মোড়া চামড়ার কেস বার করলেন। তারপর অতি সন্তর্পণে কেসটি খুললেন। কেসের মধ্যে একটি মজবুত গোছের চশমা, ঠিক চশমা নয়, আজকাল এরকম বাইনাকুলার চশমা বেরিয়েছে, অনেকটা সেই রকম দেখতে। সামনে কতকগুলো সবুজ কাজ লাগানো, তার আশপাশে পেতলের স্ক্রু, টর্টিচ সেলের মোটা মোটা আর্ম। বিরাজবাবু উঠে এসে সাবধানে আমার নাকের উপর চশমাটি বসিয়ে দিলেন। প্রথমে কিছুই দেখতে পেলুম না, কেবল সবুজ ধোঁয়া। বিরাজবাবু স্ক্রু ঘোরাতে ঘোরাতে কম্পিত স্বরে বললেন, কিছু পাচ্ছ? দেখতে পাচ্ছ? এবার পাচ্ছ? ক্রমশ চোখের দৃষ্টি পরিষ্কার হতে লাগলো। মনে হলো যেন ধোঁয়া আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। তারপর বায়োস্কোপের ছবির মতো স্পষ্ট জিনিস দেখতে পেলুম। ঘরে কেরোসিনের যে ল্যাম্পটা জ্বলছিল তাতে সামান্য আলো হচ্ছিল, কিন্তু চশমার ভিতর দিয়ে দেখলুম আলো ঢের বেশি,
উজ্জ্বল অথচ মোলায়েম। সেরকম অলৌকিক আলো কখনো দেখিনি। কোথা থেকে আসছে বোঝা যায় না, অথচ সর্বত্র সমানভাবে পড়েছে, কোথাও ছায়া নেই। আশ্চর্য! আলো এইটি বোধহয় প্রেত লোকের দীপ্তি। কিন্তু আলোর কথা থাক, সেই আলোতে যা দেখলুম তা ভয়াবহ কিছু না হলেও হৃৎপিণ্ডটা একবার ডিগবাজি খেয়ে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। দেখলুম টেবিল ঘিরে প্রত্যেক চেয়ারে একটি করে লোক বসে আছেন। তাদের পেছনে মাথার পর মাথা। ঘরের মধ্যে তিল ফেলবার জায়গা নেই, আর সবাই তীব্র নির্নিমেষ চোখে আমার দিকে তাকিয়ে রয়েছেন। বিড়ালবাবু জিজ্ঞেস করলেন, দেখতে পাচ্ছ? গলা দিয়ে আওয়াজ বেরুল না, তাই উত্তর দেওয়া হলো না। ডান দিকে মাথা ফিরিয়ে দেখি আমার গা ঘেঁষে একটি প্রেত দাঁড়িয়ে মুখের দিকে কটমট করে তাকিয়ে আছে। বাঁ দিকে তাকিয়ে দেখি ঠিক তাই। আমার মাথার চুলগুলো সজারু কাঁটার মতো হারা হয়ে উঠল। হৃৎপিণ্ডটা আবার সচল হয়ে গলার কাছে ধরাস ধরাস করতে লাগলো। দেখছি কত রকম চেহারা, তা বর্ণনা করা যায় না। সাহেব আছেন, চীনাম্যান আছেন, ভারতীয় লোক আছেন, আবার নিকোষ কান্তি নিগ্রো রয়েছেন। কোনো ভেদ জ্ঞান নেই। একজন রোগা পৈতেধারী ব্রাহ্মণ এবং একটি পালক দেওয়া টুপি পরা 16 শতাব্দীর সাহেব পাশাপাশি বসে রয়েছেন দেখলুম। সকলেরই চোখ আমার উপর। ভাবে মনে হলো কেউই আমার প্রতি সন্তুষ্ট নন, যেন দাবি জন্মাবার আগেই আমি তাদের রাজ্যে ঢুকেছি বলে তাঁরা আমার উপর ভয়ঙ্কর ছুটেছেন। ক্রমে তাদের মধ্যে একটা আলোচনা শুরু হলো দেখলুম। কানে কিছু শুনতে পেলুম না, কিন্তু মুখ আর হাত নাড়া দেখে আন্দাজ হলো যে খুব উত্তেজিত ভাবে তর্ক চলছে, এবং আমি যে এই তর্কের লক্ষ্যবস্তু তাতেও সন্দেহ রইল না। শেষে সেই পইতে পড়া রোগা ব্যক্তিটি আমার দিকে ফিরে আঙুল দেখিয়ে খুব তীব্রভাবে কি বলতে আরম্ভ করলেন, কিন্তু কোনো ফল হলো না। তিনি কি বললেন আমি তার এক বর্ণও শুনতে পেলুম না। অনেকক্ষণ বক্তৃতা দেবার পর তিনি টেবিলের উপর একটা নিঃশব্দ চপেটাঘাত করে চুপ করলেন। তখন আবার তাদের মধ্যে তুমুল তর্ক আরম্ভ হলো। এই সমস্ত ব্যাপার দেখতে দেখতে আমার মনের অবস্থাটা কি রকম হয়েছিল সে সম্বন্ধে বিশদভাবে কিছু বলিনি, বলবার দরকারও নেই। তোমরা সহজেই আন্দাজ করে নিতে পারবে। চশমার ভিতর দিয়েই যে এই ভূতের রাজ্য দেখতে পাচ্ছি, চশমা খুলে ফেললে আর দেখতে পাবো না এই কথা একদম ভুলে গিয়েছিলাম। মনে হচ্ছিল সারা চোখেই এদের দেখছি।
যেন নির্জন মনুষ্যহীন একটা জায়গায় এক পাল ভূতের মধ্যে এসে পড়েছি। তারা আমাকে ঘিরে বসে আমার ভাগ্য বিচার করছে। তাদের তর্কের উত্তেজনা ক্রমশই বেড়ে উঠতে লাগলো। আমার মনে হলো আমাকে নিয়ে এরা ভীষণ কাণ্ড একটা কিছু বাঁধাবে। আমার বুদ্ধি বিবেচনা যা সামান্য অবশিষ্ট ছিল, তাদের এই কাণ্ড দেখে তাও লুপ্ত হয়ে গেল। চশমাটা খুলে ফেললেই লেটা চুকে যেত, কিন্তু তা না করে আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম। অমনি তারাও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। তারপরে কি যেন একটা ভয়ঙ্কর সংকল্প করে জ্বলন্ত দৃষ্টি মেলে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আর চুপ করে থাকতে পারলাম না। বিকট চিৎকার করে চেয়ার উল্টে ফেলে দরজার দিকে দৌড় মারলাম। প্ল্যাটফর্মে পৌঁছে দৌড়াতেই ঘাড় ফিরিয়ে দেখলুম তারা তেমনি ভিড় করে আমার পেছনে তেড়ে আসছে। এই সময় একটা বিরাট রই রই শব্দ কানে গেল। হুঁশিয়ার, ট্রেন আতা হ্যায়, হুঁশিয়ার। সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনে ফোঁস ফোঁস হর হর করে শব্দ। ঠিক প্ল্যাটফর্মের কিনারায় পৌঁছে আমি হ্যাঁচকা মেরে নিজেকে সামলে নিলাম। গরম ইঞ্জিনটা শো শো শব্দ করে আমার প্রায় নাকের সামনে দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁচকা দিয়ে নিজেকে সামলামলুম বটে, কিন্তু ভারী চশমাটা নাকের উপর থেকে ছিটকে গিয়ে পড়ল ঠিক লাইনের উপরে, আর গাড়ির চাকাগুলো গড় গড় করে সেটাকে গুঁড়ো করে দিয়ে চলে যেতে লাগলো। আমার হাত পায়ে আর জোর ছিল না। অবশভাবে আমি প্ল্যাটফর্মের কাঁকড়ের উপরই শুয়ে পড়লুম। চেতনা লুপ্ত হয়ে আসছিল, মাথার মধ্যে ঝিমঝিম করছিল। তারই মধ্যে ক্ষীণভাবে শুনতে লাগলুম মন্দীভূত ট্রেনের চাকার আর লোহা লক্করের শব্দ। মনে হলো যেন এতক্ষণে সে প্রেতগুলো সবাক হয়ে আমাকে ঘিরে বিচিত্র স্বরে মহা আনন্দে হাসি হাসছে। মিনিট কয়েক পরে জ্ঞান ফিরে দেখলুম আমার চারদিকে অসংখ্য লোকের ভিড় জমে গেছে, আর বিরাজবাবু পাগলের মতো আমার দুটো নড়া ধরে ঝাঁকানে দিচ্ছে আর বলছেন, কি করলে আমার চশমা কই, আমার চশমা কই, কি করলে আমার চশমা। মূর্ছা যাওয়াটাই বুদ্ধিমানের কাজ ভেবেই আমি আবার মূর্ছিত হয়ে শুয়ে পড়লুম। এতক্ষণ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সবুজ চশমা শুনছিলেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন। অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরও নতুন গল্প আসবে, শুনতে থাকুন।